কি চান আমাকে বলেন। সাউন্ড ইয়ে করেন, ওরা শুনতে পাচ্ছে। সাউন্ড আপনি participant আপনি সাউন্ড অফ কথা বলা যাবে না, সাউন্ড অফ করে রেখে দেন। হ্যাঁ, আমি আপনার সাথে কথা বলতে পারবো। আমাদের সাউন্ড অফ না না, এখন এখানে সাউন্ড অফ করেন। আপনি ইয়ে করেন, যারা পার্টিসিপেন্টস আছে তাদেরকে দেখা যাচ্ছে না। এটাকে পরে এডিট করা যাবে না?
আমার লাইক কমেন্টটা অন্যটায় আসে। আগে হোয়াটসঅ্যাপ করলেন না কেন? Rating. So, আমি কিভাবে বুঝবো এরা যে সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সিলেট ল কলেজের 2019-20 সেশনের যারা পরীক্ষার্থী, আমি আশা করি তোমরা সবাই লাইভে অংশগ্রহণ করেছ। কিছু যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের একটু ব্রডকাস্টিং এর সমস্যা হচ্ছে, তারপর আমি শুরু করি। তোমরা জানো যে সিলেট ল কলেজ তথা সারা বাংলাদেশের 72টি ল কলেজে ফাইনাল পরীক্ষার পরবর্তীতে ভাইবা পরীক্ষার প্রস্তুতি চলতেছে। আমাদের ভাইবা পরীক্ষা ইতিপূর্বেও হয়েছে। দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমার মনে হলো যে ভাইবায় তোমাদের পার্টিসিপেশনটা একটু ভালো হোক, এবং যারা এক্সটার্নাল বাইরে থেকে আসেন তাদের একটা প্রত্যাশা থাকে যে সিলেট ল কলেজ একটা ঐতিহ্যবাহী ল কলেজ, এবং এই কলেজের লেখাপড়ার মান, অবকাঠামোগত বিষয় খুবই ঈর্ষণীয়, এবং এখানে প্রত্যেক এক্সটার্নালের একটা এক্সপেকটেশন থাকে যে এখানের ছেলেরা অনেক ভালো। সেই কারণেই আমার আজকে লাইভে আসা, যাতে করে তোমরা কোনো সময় কেউ বুঝতে না পারুক যে সিলেট ল কলেজের ছাত্রদের পারফরমেন্স খারাপ। ভাইবা পরীক্ষায় সর্বমোট 50 মার্ক। এই 50 মার্কের মধ্যে তোমাদেরকে সর্বনিম্ন 20 মার্ক, 5 মার্ক যেটাকে বলে 5 মার্ক 20 এটা তোমাদেরকে পেতে হবে। আমরা আশা করি প্রতি বছরের ন্যায় এবারও তোমরা ভাইবাতে ভালো করবে। সত্যিকার অর্থে কি ভাইবার জন্য কোনো সিলেবাস নেই। ভাইবা যে তোমাকে এক্সামিনাররা কোথা থেকে ধরবেন এটা বলা বড় মুশকিল। তথাপিও দীর্ঘদিনের ভাইবা পরীক্ষা নেওয়ার অভিজ্ঞতা থেকে কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমি সর্বপ্রথমেই একটা অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করি। সেটি হচ্ছে যে আমি দেখেছি বিগত দিনে যারা এক্সটার্নাল আসেন, সম্মানিত এক্সটার্নালরা, ওনারা বিভিন্ন কলেজে বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়ান। প্রশ্নের ধারাবাহিকতায় অনেক সময় আমি নিজেও জিজ্ঞাসাবাদ করি যে স্যার আপনি আপনার কলেজে কোন বিষয়ে পড়ান।
দেখা যায় যে উনি যে সমস্ত প্রশ্ন করতেছেন আসলে ওই সাবজেক্টটাই ওনার ভালো লাগে এবং ওই বিষয়ে প্রশ্ন করতে উনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। সেই কারণে আমি আজকে একটা ওভারঅল রিভিউ তোমাদেরকে দিব, যেটা তোমাদের ভাইবার জন্য সহায়ক হবে। তোমরা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার মিলে সর্বমোট 15টা সাবজেক্ট পড়েছো। এই মুহূর্তে এই 15টা সাবজেক্ট পুরা পড়ার তোমাদের পক্ষে সম্ভব না, যদিও তোমাদের একটা বেসিক কনসেপ্ট আছে প্রত্যেকটা সাবজেক্টের উপর। তথাপিও আমি যেটা বললাম যে প্রত্যেকটা সাবজেক্টের উপরই, বিশেষ করে যে সমস্ত সাবজেক্ট তোমরা এই এলএলবি পাস করার সাথে সাথেই তোমরা চলে যাবে পিপুলেজ পিরিয়ডে, পিপুলেজ পিরিয়ডটা করার পরেই তোমরা বার কাউন্সিলের পরীক্ষা দিয়ে আইনজীবী হয়ে যাবে। একজন আইনজীবী হিসাবে তোমাদের, নবীন আইনজীবী হিসাবে তোমাদের যে জিনিসগুলো জানা দরকার, বেসিক্যালি ওই সমস্ত কোর্ট রিলেটেড বিষয় নিয়ে প্রশ্ন বেশিরভাগ করা হয়। ভাইবার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, তোমাদের কন্ডাক্টটা, মোড অফ প্রেজেন্টেশনটা। একজন এক্সামিনার তোমাদেরকে কি প্রশ্ন করলেন আর প্রশ্নের উত্তরে তোমরা কি আনসার দিতেছো, এবং ওই সময় তোমার প্রেজেন্টেশনটা কিরকম। তুমি যখন ভাইবার রুমে ঢুকতেছো কিভাবে ঢুকতেছো, যখন বসে আছো কি পজিশনে তুমি বসছো, এবং যাওয়ার সময় তুমি কিভাবে যাচ্ছ, এই বিষয়গুলো এক্সামিনাররা মার্কিং করে। ড্রেস কোড বিষয়ে আমি ইতিপূর্বে তোমাদেরকে একটা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছি। নবীন যারা আইনজীবী শিক্ষানবিশ হিসাবে পিপুলেজ পিরিয়ড পার করবে তাদের ড্রেস কোড কি হবে। একটা জিনিস খেয়াল রাখবে যে ভাইভাতে অনেক সময় অনেকের প্রশ্ন কমন না পড়ে, এতে বিচলিত হওয়ার কিছু নেই। এক্সামিনার কিন্তু যখনই তুমি বারবার প্রশ্ন করার পর কিছু পারবে না, তখনও কিন্তু এক্সামিনার, তুমি হতাশ হয়ে যেতে পারো কিন্তু এক্সামিনার হতাশ নয়, কারণ তুমি অলরেডি একটা ধাপ পেরিয়ে আসছো এই ভাইভাতে। ওই সময় কিন্তু পর্যবেক্ষণ করা হয় যে তোমার স্টেট অফ মাইন্ড এবং তোমার সাইকোলজি টেস্ট করা হয়, যে একটা ছেলে, একজন স্টুডেন্ট কোয়েশ্চেনারিজ পারতেছে না, কিন্তু তার মনের অবস্থাটা কি, সে কি নার্ভাস ফিল করতেছে? না, একজন আইনজীবী হিসেবে তোমাকে নার্ভাস ফিল করলে হবে না। এই বিষয়গুলা তোমাদের মাথায় রাখবে। প্রফেশনাল ইথিক্স তোমাদেরকে মেনটেন করতে হবে, এবং এই প্রফেশনাল ইথিক্সের উপর তোমাদের ইতিপূর্বে আমি কিছু ক্লাস নিয়েছি, এবং প্রফেশনাল ইথিক্স সম্পর্কেও অনেক সময় এক্সামিনাররা জিজ্ঞাসাবাদ করেন, এবং তোমার একজন আইনজীবীর কন্ডাক্ট, প্রফেশনাল মিসকন্ডাক্ট এবং ইথিক্স গুলো কিভাবে মেনটেন করবে, এই বিষয়ে তোমাদের ওনারা প্রশ্ন করতে পারেন। একটা বেসিক প্রশ্ন সবসময় করেন ওনারা, যে একটা কলেজের ছাত্র সে এই কলেজ সম্পর্কে কতটুকু জানে আগে দেখি। তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, প্রশ্ন করা হতে পারে এই ল কলেজটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল, এই ল কলেজের গভর্নিং বডি সম্পর্কে, টিচার সম্পর্কে, অধ্যক্ষ সম্পর্কে। তোমাদের অনেকের হয়তো জানা নাই, সিলেট ল কলেজ 1968 ইংরেজিতে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এই কলেজের আমি পঞ্চম অধ্যক্ষ। এই কলেজের ফাউন্ডার প্রিন্সিপাল ছিলেন এ আব্দুল হাফিজ। তার পরবর্তীতে আব্দুস সুবহান সাহেব অধ্যাপক হিসাবে, অধ্যক্ষ হিসাবে এই কলেজে ছিলেন। তারপরে আমাদের প্রয়াত মনিরউদ্দিন স্যার এই কলেজের অধ্যক্ষ হিসাবে ছিলেন। পরবর্তীতে আমার পূর্বে প্রসূনকান্তি দে, উনি এই কলেজে অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমান গভর্নিং বডির, ইতিপূর্বে গভর্নিং বডিতে অ্যাডভোকেট মিসবাউদ্দিন সাহেব সভাপতি ছিলেন, বর্তমানে অ্যাডভোকেট রাজউদ্দিন সাহেব এই কলেজের গভর্নিং বডিতে আছেন। এলএলবি ফাইনাল পিয়ারের ছাত্ররা আইনজীবী হবে। এক্সামিনার
দের মনের মধ্যে এরকম একটা ধারণা থাকে যে যখন সে কোর্টে যাবে, কোর্টে যাওয়ার পর সাধারণত কেউ ক্রিমিনাল সাইটে প্র্যাকটিস করার আগ্রহ প্রকাশ করে, কেউ সিভিল সাইটে প্র্যাকটিস করার আগ্রহ প্রকাশ করে। যারা ক্রিমিনাল সাইটে প্র্যাকটিস করবে বিশেষ করে তাদের ব্যাপারে বা ক্রিমিনাল সাইট থেকে এক্সামিনাররা যে সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন করেন, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি যে বেসিক কোয়েশ্চেনারিজ, একদম ফাউন্ডেশন যে জিনিসগুলো একান্তই জানা দরকার আইনের ছাত্র হিসাবে। বিশেষ করে একটা এক্সাম্পল দিই যে এফআইআর, একটা মামলা কোথায় করবে তুমি? তোমার কাছে একটা ক্লায়েন্ট আসছে মামলা করার জন্য, তুমি সেই মামলাটা কোথায় করবে? যদি থানায় মামলা করো, সে এফআইআর, এফআইআর একটা ডেফিনেশন চাইতে পারেন যে এফআইআর এর সংজ্ঞাটা কি? সব মামলা থানায় নিয়ে গেলে কি সেটা এফআইআর হবে, নাকি আমলযোগ্য শুধু অপরাধের মামলাটাই এফআইআর হবে? আমলযোগ্য অপরাধের মামলা যদি এফআইআর হয়, তাহলে আমল অযোগ্য মামলাগুলো কিভাবে রেকর্ড করবেন বা তার সেগুলোর অবস্থা কি হবে? এখন অথবা থানায় আপনি মামলা নিয়ে গেলেন, আপনার মামলা থানা গ্রহণ করলো না, আপনি তখন কি করবেন? আদালতে আসবেন। নালিশি মামলা, নালিশি মামলা সম্পর্কে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে যে নালিশি মামলাটা দায়েরের সময় একজন ম্যাজিস্ট্রেট কত ধারায় তাকে পরীক্ষা করেন, তার একটা হলফি জবানবন্দি নেন, ওই হলফি জবানবন্দিটা কত ধারায় নেন। মামলার ফৌজদারি মামলার এই যে আদালতের গঠন, ম্যাজিস্ট্রেটদের এখতিয়ার, আদালতের গঠন, এগুলো নিয়ে, ক্ষমতা নিয়ে, ফৌজদারি আদালতের গঠন, ক্ষমতা এবং এখতিয়ার, এই বিষয়ে প্রশ্ন করতে পারেন এবং তোমরা এই বিষয়গুলো একটু দেখে আসবে এবং পড়ে আসবে। তাছাড়াও তদন্ত সম্পর্কে, একজন পুলিশ কিভাবে তদন্ত করে, কত ধারায় তদন্ত করে, একজন পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা পেল না, তখন কিভাবে সেই সত্যটা, তখন সে কি দাখিল করবে, যদি সত্যতা পায় তখন কি দাখিল করবে, সেটাকে কি বলে, এই বিষয়গুলো নিয়ে জিজ্ঞাসাবাদ তোমাদেরকে করতে পারেন। মামলা কিভাবে বিচার হয়, একটা বিচারের পর্যায়ে কিভাবে আদালত আসামিকে ডিসচার্জ করেন, চার্জটাকে ফ্রেম করেন, চার্জ কি, কত ধারায় চার্জ ফ্রেম করা হয় এবং কখন ডিসচার্জ করা হয়, এই বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করতে পারেন। তাছাড়া বিচারান্তে আপিল হয়, আপিলগুলা কত ধারায়, কোন আদালতের বিরুদ্ধে কোথায় আপিল দায়ের করতে হয়, কতদিনের ভিতর আপিল দায়ের করতে হয়, রিভিশন গুলো কি? আমরা জানি ওই আদেশের বিরুদ্ধে রিভিশন হয়, আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিভিশন হয়, এই রিভিশনটা কোথায় করতে হয় এবং কত ধারায় করতে হয়। একটা আসামি খালাস পেয়ে গেল, ওই খালাসের বিরুদ্ধে আপিল কোথায় করতে হবে? একটা বিষয়ে একটা আসামির শাস্তি হয়ে গেল, সেই শাস্তির বিরুদ্ধে আপিল কোথায় করতে হবে? অথবা অপর্যাপ্ত দণ্ড দেওয়া হয়েছে, সেখানে তুমি স্যাটিসফাইড না, বাদী হয়ে, অভিযোগকারী হয়ে, অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে কোথায় আপিল করবে, কত ধারায় করবে, এই বিষয়গুলো তোমাদের জানা দরকার। অনেক সময় দেখা যায় যে মামলা আইনত চলে না, বা কোনো মামলা চললে গুরুত্বপূর্ণ সময় নষ্ট হবে, তখন কোয়াশমেন্টের প্রশ্ন আসে। এই 561 এতে কোয়াশমেন্টটা কোথায় করতে হয়? তাছাড়া একটা আসামি দুঃস্বীকারোক্তি কে রেকর্ড করেন, কত ধারায় দুঃস্বীকারোক্তি রেকর্ড করা হয়, পুলিশ রিমান্ড কত ধারায় চায়, যখন ম্যাজিস্ট্রেট রিমান্ড মঞ্জুর করেন তখন উনি কি কি বিষয় উচ্চ আদালতের নির্দেশনা, দু একটা নির্দেশনা উচ্চ আদালতের তোমার কাছে জানতে চাওয়া হতে পারে যে একজন ম্যাজিস্ট্রেট রিমান্ড শুনানির সময় যে বিধি নিষেধগুলো লক্ষ্য করেন, উচ্চ আদালতের কিছু ডিরেকশন আছে, তার মধ্যে একটা ডিরেকশন বলতো যে কি
কি কি ডিরেকশন ফলো করেন, কখন রিমান্ডে আদালত দিতে পারেন, কখন দিতে দেন, কখন দেন না, এই সমস্ত বিষয় তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। পেনাল কোড থেকে বিশেষ করে চুরি ডাকাতি, অপহরণ, ধর্ষণ, দস্যুতা, এই 4-5টা বিষয়ের কোন ধারায় আছে এবং এগুলার ডেফিনেশন, এগুলা 379 চুরি, 380 ও চুরি, 382 ও চুরি, এই তিনটার মধ্যে পার্থক্যটা কি? ডাকাতি দস্যুতার মধ্যে পার্থক্যটা কি? আনলফুল অ্যাসেম্বলির মেম্বার কতজন হতে হয়, আনলফুল অ্যাসেম্বলি কত ধারায়, এই সমস্ত বিষয় তোমরা একটু দেখে আসবে। তাছাড়াও বিশেষ করে ওই পেনাল কোডে কালপেবল হ্যামিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার, কালপেবল হ্যামিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, খুন এবং নরহত্যার মধ্যে পার্থক্য, এই বিষয়গুলা অত্যন্ত জরুরি। ফৌজদারি আদালতে যারা প্র্যাকটিস করবে তাদের কাছে জামিন একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। যে জামিন, এই জামিনটা কি, জামিন কত ধারায় বিজ্ঞ আদালত বেইলেবল সেকশনে জামিন দিতে পারেন কিনা, বেইলেবল সেকশনে, নন বেইলেবল সেকশনে জামিন দিতে পারেন কিনা, বেইলেবল সেকশনে একজন আসামির জামিন পাওয়ার অধিকার কতটুকু, এবং বেইল পাওয়ার পর আদালত সেই বেইলটা ক্যান্সেল করতে পারেন কিনা, এবং যদি আদালত একটা জামিন বাতিল করেন তখন কি পদ্ধতি গ্রহণ করেন, এই সমস্ত বিষয়ে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এই গেল ক্রিমিনাল সাইড। আমি এই যে জিনিসগুলো বললাম, এই জিনিসগুলোই বেসিক জিনিস যেগুলো ফৌজদারি আদালতে যারা মামলা করবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর বাইরেও অনেক প্রশ্ন করতে পারেন, তবে আশা করি যে তোমরা এর ভিতরেই যদি তোমাদের একটু প্রিপারেশন থাকে তোমরা ভালো করতে পারবে। অনেকে আবার ইচ্ছা প্রকাশ করে যে আমরা স্যার সিভিল সাইটে প্র্যাকটিস করব। তখন সিভিল দেওয়ানি আদালতের গঠন, ক্ষমতা, এখতিয়ার, এই একটা আদালতের স্থানীয় অধিক্ষেত্র, টেরিটোরিয়াল জুরিসডিকশন, আর্থিক অধিক্ষেত্র বা পিকিউনিয়ারি জুরিসডিকশন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। পারিবারিক আদালত নিয়ে অনেক প্রশ্ন অনেক সময় অনেক এক্সামিনার উত্থাপন করেন। একটা জিনিস আমি প্রায় সময় দেখেছি যে স্যাররা প্রশ্ন করেন একটা প্রবলেম দিয়ে, যে দেখো এই ঘটনাটা ঘটছে, হ্যাঁ, বা এই সমস্যাটা নিয়ে তোমার কাছে তোমার ক্লায়েন্ট আসছে, তুমি কোন আদালতে মামলা করবা? অপরাধের প্রকৃতি বিবেচনা এটা কি দেওয়ানি আদালতে তুমি মামলা করবা নাকি ফৌজদারি আদালতে মামলা করবা? যে তোমার দেওয়ানি এবং ফৌজদারি দুটি আদালতের মামলা কোন আদালতে কোনটি করতে হয়, এই বিষয়ে তোমাদের বেসিক একটা ধারণা আছে কিনা। অনেক সময় জিজ্ঞাসা করা হয় যে এই পারিবারিক আদালতের মামলাটা এটা কি দেওয়ানি আদালতে করতে হয় নাকি ফৌজদারি আদালতে করতে হয়। ফৌজদারি দেওয়ানি আদালতের সর্বনিম্ন আদালতটার, দেওয়ানি আদালতের যে মামলা দায়ের করা হয় সর্বনিম্ন আদালতের নামটা জিজ্ঞাসাবাদ করা হতে পারে, এবং দেওয়ানি আদালতে মামলার দায়েরের ক্ষেত্রে আরজি, প্লেইন্ট, রিটার্ন স্টেটমেন্ট, আরজির বিষয়বস্তু, আরজি খারিজ, এগুলো নিয়ে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এই বিষয়গুলো হলো বেসিক জিনিস যারা সিভিলে প্র্যাকটিস করবে। তাছাড়াও নিষেধাজ্ঞা, একটা ইনজাংশন সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। পার্মানেন্ট ইনজাংশন কি, টেম্পোরারি ইনজাংশন কি, এড ইন্টারিম ইনজাংশন কি। আদালত অনেক সময় ইনজাংশন না দিয়ে স্ট্যাটাস কোটা দেন। এই স্ট্যাটাস কো এবং ইনজাংশনের মধ্যে পার্থক্যটা কি, কখন আদালত ইনজাংশন দেন, কখন আদালত এড ইন্টারিম ইনজাংশন দেন, কখন আদালত স্ট্যাটাস কো দেন, এই বিষয়গুলো তোমরা একটু পড়ে আসবে। তাছাড়াও রেস জুডিকেটা, রেস সাবজুডিস, দেওয়ানি আদালতের যে অ্যাপিল, রিভিশন, এই সমস্ত বিষয় নিয়ে তোমাদেরকে প্রশ্ন করা হতে পারে। এই ক্রিমিনাল এবং সিভিল সাইডে এই বিষয়গুলা তোমাদের একটু জানা দরকার এবং পড়া দরকার। কারণ এই বেসিক বিষয়গুলা যদি তোমরা বলতে পারো, এক্সামিনাররা অনেক খুশি হন এবং বুঝতে পারেন যে না, ছেলেরা স্টাডি করেছে। সাক্ষ্য আইন নিয়ে অনেক সময় জিজ্ঞাসাবাদ করেন যে সাক্ষ্যের যোগ্যতা কি, মৃত্যুকালীন ঘোষণাটা কি, বৈরী সাক্ষীগুলা কি,
এই বিষয় এই সিম্পল ম্যাটারগুলা অনেক কঠিন প্রশ্ন যে করেন এমনটি না, বেসিক জিনিসগুলো প্রত্যেকটা সাবজেক্টেরই যে সমস্ত এক্সামিনার থাকেন ওনারা ওনাদের ওই সাবজেক্ট থেকে বেসিক প্রশ্নগুলো করেন যেটা জানা দরকার। অনেক সময় জিজ্ঞাসাবাদ করেন যে তামাদির যে একটা 30 দিনের ভিতরে আপিল করা দরকার, ওই ক্ষেত্রে আপিল করতে পারে নাই, এই আপিলটা কিভাবে, এই যে তামাদি হয়ে গেছে এই তামাদিটা কিভাবে খণ্ডন হবে, এটা কত ধারায় তামাদি আইনের 5 ধারা অ্যাপ্লিকেবল, অ্যাপ্লিকেশনটা বেশি, এই কারণে এই প্রশ্নটা আমি প্রায় দেখি বিভিন্ন এক্সামিনাররা করে থাকেন। ল্যান্ড ল নিয়ে অনেক সময় প্রশ্ন করেন, সিকস্তি পয়স্তি এগুলা কি, এলোভিয়ন ডিলুভিয়ন সম্পর্কে প্রশ্ন করেন, লাখেরাজ ভূমি সম্পর্কে প্রশ্ন করেন, বন্ধক খাইখালাসি বন্ধক এগুলা নিয়ে প্রশ্ন করেন, স্টেট অ্যাকুইজিশন এবং টেনেন্সি অ্যাক্ট এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এইটার উপরে তোমাদের প্রশ্ন করা হতে পারে। আমি আশা করি এগুলো তোমাদের পড়ার বিষয়, একটু রিভিউ করে আসলেই তোমরা ভাইবাতে ভালো করবে। অনেক সময় জিজ্ঞাসাবাদ করা হয় তোমার নাম কি, যখন দেখা যায় যে হিন্দু নেম, তাকে হিন্দু আইন থেকে প্রশ্ন করা শুরু করে দেন। হিন্দু আইনের বিবাহ, কত ধরনের বিবাহ আছে, উৎসটা কি, হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক কিনা, এবং হিন্দু আইনে যে স্ত্রীধন নারীধন সপিণ্ড দেবোত্তর সম্পত্তি সেবায়িত দায়ভাগ এবং মিথক্ষরা যে 2 আইনে সম্পত্তি বন্টন হয় হিন্দুদের, এই বেসিক বিষয়গুলো তোমরা একটু দেখে আসবে এবং পড়ে আসবে। আমি আশা করি যে তোমাদের এই যে সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করতেছি প্রত্যেকটা বিষয় তোমাদের আগেরই পড়া আছে, আবার নতুন করে একটু দেখে আসবে। আর অনেক সময় দেখা যায় যে জিজ্ঞেস করা হয়েছে তোমার নাম কি, সে মুসলিম নেই, ও তাকে মুসলিম আইন থেকে প্রশ্ন করা শুরু করে দিয়েছেন। যে মুসলিম আইনে বিশেষ করে তোমরা একটা জিনিস দেখবা, বিবাহ নিয়ে, তালাক নিয়ে, দেনমোহর, ভরণ পোষণ, দান, ওয়াসিয়াত, এই সমস্ত বিষয়, কারণ এটা আমাদের প্রত্যেক জীবনে প্রতিনিয়ত দরকার। ডিভোর্স, একজন আইনের ছাত্র হিসেবে ডিভোর্স কিভাবে আইনত কার্যকর হয়, হ্যাঁ, একটা বিবাহের ক্ষেত্রে দেনমোহর, ভরণ পোষণ, এগুলো তো প্রতিনিয়ত এগুলা নিয়ে জটিলতা আছে আমাদের সামাজিক জীবনে, বাস্তব জীবনে। এই জিনিসগুলো তোমরা একটু দেখে আসবে। আমরা অনেক সময় সাংবিধানিক আইনের উপর অনেক স্যাররা প্রশ্ন করেন, জরুরি অবস্থার বিধানটা কি, সুপ্রিম কোর্টের অবকাঠামো, সুপ্রিম কোর্টের কাঠামো, গঠন প্রণালী, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের এই গঠন, ক্ষমতা কার্যাবলী, একজন আমেরিকার প্রেসিডেন্ট কিভাবে নির্বাচিত হন, এবং ওই যুক্তরাজ্যের যে সংবিধান, যুক্তরাষ্ট্রের সংবিধান নিয়ে অনেক সময় প্রশ্ন করেন, এবং ব্রিটিশ সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলো কি, এগুলো অনেক সময় এই প্রশ্নগুলো আমি প্রায় সময় দেখি এক্সামিনাররা প্রায় বছরই এগুলা রিপিট করেন। আমি সত্যিকার অর্থে যে এই প্রশ্নগুলাই যে তোমাদেরকে করা হবে এমনটি বলছি না, আমি এইটুকু বলতেছি যে আমার দীর্ঘ 15 বছরের অভিজ্ঞতা থেকে আমি মনে মনে একটা চিন্তা করলাম যে ইতিপূর্বে বলেছি যে কলেজের যে এক্সামিনার আসেন উনি যেই সাবজেক্ট ওইখানে পড়ান ওইটা থেকেই দেখি ঘুরে ফিরে প্রশ্ন করেন। তো আমাদের 15টা সাবজেক্টের মধ্যে থেকে আমি দেখলাম যে প্রতি বছর ওনারা যে সমস্ত প্রশ্নগুলো করেন বিভিন্ন সাবজেক্ট থেকে, একটা ওভারঅল রিভিউ যদি তোমাদেরকে দেই, এটা তোমরা যদি একটু দেখে আসো, এর বাইরে থেকে আমি আশা করি ওনারা প্রশ্ন করতেও পারেন, বাট করলেও ম্যাক্সিমাম কোয়েশ্চেনারিজ তোমরা এখান থেকেই পাবে বলে আমার একটা বিশ্বাস। শ্রম আইন নিয়ে অনেক সময় অনেক স্যাররা প্রশ্ন করেন যে লে অফ কি, লে অফটা কি, শ্রমিক ছাঁটাইটা কখন করতে হয়, কখন করেন, মালিক পক্ষ লে অফ কখন ঘোষণা করেন, কখন ঘোষণা করতে পারেন, সিবিএটা কি, কালেকটিভ বার্গেনিং এজেন্টটা কি, শিল্প বিরোধটা কি, মজুরির ডেফিনেশন চাওয়া হতে পারে যে মজুরিটা কি, সর্বনিম্ন মজুরি কত, শ্রমিকের সংজ্ঞা চাওয়া হতে পারে, শ্রম আদালতের গঠন, এই শ্রম আদালতটা দেওয়ানি না ফৌজদারি, একজন শ্রমিকের বিরুদ্ধে হ্যাঁ শ্রম আদালতে কি দেওয়ানি এবং ফৌজদারি মামলা করা যায়, শ্রম আদালতের বিচারকের পদমর্যাদা কি, শ্রম আদালতের
হ্যাঁ, শাস্তির বিধান কি, এই সমস্ত বিষয় নিয়ে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এবং কর আইন থেকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। হ্যাঁ, আইনের প্রত্যক্ষ কর, পরোক্ষ কর প্রায় সময় দেখি, আয়ের খাত, রাজস্ব নীতি, এগুলা নিয়ে প্রশ্ন করেন। আইন বিজ্ঞান থেকেও প্রতি বছর প্রশ্ন করেন। আইনের সংজ্ঞা জানতে চাওয়া হয়, অনেকে ভালো করে আইনের সংজ্ঞা রাখতে পারে না। আইনের সংজ্ঞা চাওয়া হতে পারে। বিভিন্ন প্রকারের আইন সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। আইনের উৎস, মূল আইন এবং পদ্ধতিগত আইনের একটা প্রশ্ন প্রতি বছর করেন। মূল আইনটা কি এবং পদ্ধতিগত আইনগুলো কি, এটার একটা উদাহরণ নিয়ে আমি যদি প্রত্যেকটা বিষয় নিয়ে বিশদ আলোচনা করি, এগুলো প্রত্যেকটা জিনিসই যেগুলো বলে দিতেছি, তোমরা বইটা একটু দেখলেই তোমরা এগুলা পাবা। আর আমি যদি এগুলা নিয়ে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করি, তাহলে কয়েক ঘন্টা সময় চলে যাবে তোমাদের মূল্যবান, তোমরা সময় নষ্ট হয়ে যাবে। আমি বেশিক্ষণ তোমাদেরকে এই যে টিপসটা দিতেছি, হ্যাঁ, এটা নিয়ে তোমরা একটু চিন্তা ভাবনা করবে। আইন বিজ্ঞান নিয়ে চিন্তা ভাবনা করবে, চুক্তি নিয়ে চিন্তা ভাবনা করবে। চুক্তি, নাবালকের চুক্তি, একটা চুক্তির কিভাবে হয়, চুক্তির মূল উপাদানগুলো কি, কে চুক্তি করতে পারে, নাবালকের চুক্তির ফলাফল কি। এবং একটা জিনিস মনে রাখবে যে চুক্তি আইনের অনেকগুলো ঐতিহাসিক মামলা আছে, ওই মামলা থেকে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। টর্ট আইন থেকে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। রায়ল্যান্ড ভার্সাস ফ্লেচার বিধি, টর্ট আইনে মূল উদ্দেশ্য কি, টর্টটা কি, এবং টর্ট আইন আমাদের দেশে অ্যাপ্লিকেবল কিনা। তাছাড়া এই কোম্পানি আইন থেকেও সলমান ভার্সাস সলেমানের একটা কোয়েশ্চেনারিজ প্রায় বছর ওনারা করেন, কোম্পানি আইন থেকে। তাছাড়া সম্পত্তি হস্তান্তর আইন এবং বুদ্ধিবৃত্তি আইন থেকে অনেক প্রশ্ন করা হতে পারে। আমার দৃঢ় বিশ্বাস যে তোমরা যে সমস্ত বিষয় আমি আমি তো তো কতক্ষণ ধরে বোঝা যাচ্ছে না। তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? কয়েকজন কমেন্ট করেছে যে বক্তব্য শোনা যাচ্ছে না। যদি শোনা না যায় তাহলে আমি একটু রিপিট করব কিছু বিষয়। তোমরা একটু কমেন্ট করে বলো তো যে শোনা যাচ্ছে কিনা। দেখেন তো শোনা যাচ্ছে কিনা। থ্যাংক ইউ। আমি তাহলে আবার বলি তোমাদেরকে যে এগেইন এন্ড এগেইন যে জিনিসটা আমার মাথায় আসে সেটা হচ্ছে যে এক্সামিনাররা যে সাবজেক্ট পড়ান ওইটা থেকেই প্রশ্ন করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং একটু আগ্রহ থাকে, কারণ ওনার তো দীর্ঘদিনের অভিজ্ঞতা, ওই সাবজেক্টটা পড়াইছেন। কোন জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট জানা দরকার। যে ওই শ্রম আইন থেকে অনেক সময় প্রশ্ন করেন। আমি ইতিপূর্বে বলেছি যে শ্রম আইনের কি কি বিষয়গুলো, লে অফ কি, শ্রমিক ছাঁটাইটা কিভাবে করা হয়, কখন মালিক পক্ষ লে অফ ঘোষণা করেন, সিবিএটা কি, শিল্প বিরোধ কি, মজুরি কি, শ্রমিকের সংজ্ঞা, শ্রম আদালতের গঠন, এই শ্রম আদালতটা দেওয়ানি কি ফৌজদারি, এবং দেওয়ানি এবং ফৌজদারি দুটো বিষয় নিয়ে কি শ্রম আদালতে মামলা করা যায়, শ্রম আদালতের যিনি বিচারক ওনার পদমর্যাদা কি। রাজস্ব আইন থেকে প্রশ্ন করেন অনেক সময়, কমন প্রশ্ন, কর কাকে বলে, এই করের উদ্দেশ্যটা কি এবং এর নীতিমালাগুলো কি, প্রত্যক্ষ কর, পরোক্ষ কর, আয়ের খাত বা উৎস, রাজস্ব নীতি সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করা হতে পারে। আইন বিজ্ঞান থেকে তোমাদেরকে আইনের সংজ্ঞা, বিভিন্ন প্রকারের আইনের উৎস, বিভিন্ন প্রকারের আইন সম্পর্কে, প্রথা সম্পর্কে, মূল আইন এবং পদ্ধতিগত আইন সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করা হতে পারে। এবং মালিকানা এবং দখল, এই দুটো বিষয়ে তোমাদেরকে একটু গাইডলাইন দিচ্ছি যে এই বিষয়গুলো তোমরা পড়াশোনা করে আসবে। চুক্তি আইনে বিভিন্ন ঐতিহাসিক মামলা আছে, মোহরি বিবি বনাম ধর্মদাস মামলার নীতিগুলো কি, চুক্তি আইনে একজন নাবালকের চুক্তি কখন বৈধ কিনা, নাবালকের চুক্তির নীতিমালা, অফার অ্যাকসেপ্টেন্স, এই সমস্ত বিষয়গুলো তোমরা একটু দেখে আসবা। তাছাড়া চুক্তি আইন শুধু না, টর্ট আইনেও অনেক বিখ্যাত মামলা আছে। এই মামলাগুলা বিশেষ করে
টর্ট আইনে রাইল্যান্ড ভার্সাস ফ্লেচার বিধি, এটা একটু দেখে আসবে প্রায় সময় তোমাদের অনেক এক্সামিনার। এবং কোম্পানি আইনে বিশেষ করে যখন এই মামলার প্রশ্ন আছে, যে স্যার অনেক সময় বলেন যে স্যাররা যে দু একটা মামলা দেখি ধরি এরা পড়ছে কিনা। হ্যাঁ, কোম্পানি আইনের কয়েকটা ফিশার ভার্সেস কোম্পানি আইনে এবং চুক্তি আইনে কয়েকটা মামলা আছে। কোম্পানি আইনে একটা মামলা সলেমন ভার্সেস সলেমন, ফিশার ভার্সেস বেল কোম্পানি আইনে, সরি এই কন্ট্রাক্ট আইনে। এই মামলাগুলা যে কয়টা মামলার কথা বললাম একটু পরে আসবে, এইখান থেকে তোমাদের প্রশ্ন করা হতে পারে। সম্পত্তি হস্তান্তর আইনে সম্পত্তির সংজ্ঞা, হ্যাঁ, এবং সম্পত্তি হস্তান্তর আইন 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 কত সালে আইন, এই বিষয় নিয়ে তোমাদেরকে প্রশ্ন করা হতে পারে। অত্যন্ত বেসিক প্রশ্ন তোমাদেরকে করা হবে। বুদ্ধিভিত্তিক আইনের সংজ্ঞা চাওয়া হতে পারে, যে বুদ্ধিভিত্তিক আইনটা কি, একটা এক্সাম্পল চাওয়া হতে পারে। প্রায় বছর এমন কোন বছর নাই আমি যে দেখি না যে বুদ্ধিভিত্তিক সম্পত্তি সম্পর্কে, হ্যাঁ, কারণ ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাক্ট নিয়ে অনেক সময় প্রশ্ন করা হয়ে থাকে। তো ওভারঅল আরো অন্যান্য যে সমস্ত সাবজেক্ট আছে, কারণ আমাদের তো 15টা সাবজেক্ট পড়া হয়েছে, আমি আশা করি যে এই 15টা সাবজেক্ট থেকেই যে সমস্ত সাবজেক্ট থেকে স্যাররা কোয়েশ্চেনারিজ করেন, ওইগুলোর উপরই আমি একটা তোমাদেরকে গাইডলাইন দিলাম, তোমরা একটু পড়াশোনা করে আসবে। এবং সর্বশেষে মুডকুট ট্রায়ালটা ব্যাপারে ড্রেস কোড মেনটেন করবে। ড্রেস কোড ছাড়া কোনো ছাত্র আসবে অটোমেটিক, তাদের যে সমস্ত ছাত্রছাত্রী অনেকে ধন্যবাদ জ্ঞাপন করতেছে, আসলে আমাদের এখানে একটু সিস্টেম হওয়ার কারণে অনেকের করতে পারতেছি না আমি, হ্যাঁ। তারপরও যারা লাইভে অংশগ্রহণ করেছে, তাসরিফ জুনেদ অসংখ্য ধন্যবাদ, তাসরিদ মোনালিসা তালুকদার থ্যাংক ইউ মোনালিসা, শামিন সুলতানা থ্যাংক ইউ, ফাতেমা জাহান থ্যাংক ইউ ফর জয়নিং, ইমরান আহমেদ থ্যাংক ইউ ইমরান, শাহনাজ খুকু চৌধুরী থ্যাংক ইউ, মুক্তাদির শোয়েব থ্যাংক ইউ ফর জয়নিং, মোনালিসা তালুকদার, মিজেকে শাহজাহান, এমজেকে শাহজাহান, শাহানা আহমেদ, মাসুমা ইসলাম, শামিমা সুমা, মঈনুদ্দিন, সুহেল রানা, মাহি উদ্দিন, মঈনুদ্দিন, সবাইকে ধন্যবাদ। সুমনা খানমকে ধন্যবাদ। রিন্টু মালাকার, আদাব স্যার, আদাব এবং সালামের জবাব একসাথে দিয়ে দিব, সময় নাই। মুক্তাদির শোয়েব, মোহাম্মদ কয়েস শাহ, মাসুমা ইসলাম, সুমন চন্দ্র চন্দ, মন্দিরা বড়ুয়া, কামরুল, মানিক পাল, নিজামুদ্দিন, মাহবুবুর রহমান, এস এম বাবুল মিয়া, রিন্টু মালাকার, মাহিউদ্দিন মাহি, ধন্যবাদ সবাইকে। শামিমা সোমা ধন্যবাদ, কৌশিক তালুকদার ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। সৈকত পাড়িয়া আদাব, এনামুল হক চৌধুরী ধন্যবাদ, সৈকা পাড়িয়া, তানবীর আহমেদ, শাহান আহমেদ, শারমিন সুলতানা, মাহবুবুর রহমান, ধন্যবাদ সবাইকে। মোহাম্মদ কয়েস শাহ, মাসুমা ইসলাম, মুক্তাদির শোয়েব, কৌশিক তালুকদার, সৈকত প্রিয়া, এগুলা মতিউর রহমান, তপু দত্ত, মোহাম্মদ কয়েস শাহ মিসবাহুজ্জামান, সৈকত প্রিয়া, মৃদুল সেন, মাহাদি হাসান জুয়েল, এনামুল হক চৌধুরী, মোহাম্মদ মুশাররফ হোসেন চৌধুরী, তানভীর আহমেদ, মোহাম্মদ কয়েস শাহ, মিতু দাস, আনুষা দাসগুপ্ত, সুমনা খানম, মন্দিরা বড়ুয়া, মাহবুবুর রহমান, তানভীর আহমদ, মাহবুবুর রহমান, মুক্তাদির শোয়েব, শারমিন সুলতানা, যদি সময়ে কাভার না হয় অনেকের নাম পড়তে পারতেছি না, মুফাসসিরা বেগম, মৃদুল সেন, সবাইকে অশেষ ধন্যবাদ। কিবরিয়া অশেষ ধন্যবাদ।
মাহাদি হাসান জুয়েল অশেষ ধন্যবাদ, সোহেল রানা ধন্যবাদ, তানবির আহমেদ ধন্যবাদ, জাওয়াদ চৌধুরী ধন্যবাদ, তানজিনা চৌধুরী, ফাতেমা জাহান, হ্যাঁ, অমিত কুমার ধন্যবাদ সবাইকে, এনামুল হক চৌধুরী ধন্যবাদ এনামুল, সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ আজকের এই লাইভ অনুষ্ঠানে। আর এই লাইভ অনুষ্ঠানটা তোমরা রিভিউ করে যে সমস্ত টপিক নিয়ে আমি আলোচনা করেছি, যেখানে তোমাদের কনফিউশন আছে, তোমরা একটু বই দেখে নিবা। এবং আশা করি, আমি চাই আমার ছাত্রদের একটা ভালো পারফরমেন্স হোক। এক্সটার্নালরা সারা বাংলাদেশের বিভিন্ন কলেজে যান, ওনারা সিলেট ল কলেজে এসে একটু ভিন্নতা দেখুক, এটাই আমার সার্থকতা। তোমাদের ভালো পারফরমেন্স আমাকে আরো অনুপ্রাণিত করবে ভবিষ্যতে তোমাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য। সবাইকে লাইভে অংশগ্রহণ করার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ। কতজন হয়েছে পার্টিসিপেন্ট? এইখানে নাই কেন? কতজন হয়েছে বেটা?